আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের চিকিৎসা সহ বিভিন্ন খাতে বিনিয়োগে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যাংককে দুই সরকার প্রধানের বৈঠক। তীব্র দাবদাহে জনজীবনের সাথে বিপর্যস্ত কৃষিখাত, হিটস্ট্রোকে ব্রয়লার ও সোনালী মুরগির মৃত্যুতে দুশ্চিন্তায় খামারিরা। জালিয়াতির মাধ্যমে নেওয়া কারিগরি বোর্ডের ৫,০০০ সনদ বাতিলের উদ্যোগ, প্রযুক্তি সহায়তায় বুয়েটের সঙ্গে চুক্তি। ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও চিকিৎসায় থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরে সে দেশের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ৫টি নথি, একটি চুক্তি, ৩টি সমঝোতা এবং একটি লেটার সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র সই হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। থাইল্যান্ড সফরের তৃতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সরকারি ভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। থাইল্যান্ডে সশস্ত্র বাহিনীর চৌকস দলের গার্ড অফ অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদেশের দুই শীর্ষ নেতার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ৫টি নথি, একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র সই হয়। সেগুলোর মধ্যে রয়েছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি এবং জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা। মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার জন্য দুপক্ষ লেটার অফ ইনটেন্ট সই করে। পরে দুদেশের দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি প্রদানে অংশ নেন। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. বিমস্টেককে শক্তিশালী করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির ক্ষেত্রে থাইল্যান্ড গুরুত্বপূর্ণ ও গতিশীল অংশীদার বলে মনে করেন শেখ হাসিনা। I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. চলতি বছরের শেষ দিক হতে যাওয়া বিমস্টেক শীর্ষ সম্মেলনের বর্তমান সভাপতি ও আয়োজক থাইল্যান্ড বাংলাদেশের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিনিয়োগ, বাণিজ্য সহ সব ক্ষেত্রে এই সফর দুই দেশের সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। We must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. This official visit will remain a milestone in our bilateral relations. It has ushered in a new era of fruitful partnership between our two countries.
বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এ সময় থাইল্যান্ড আওয়ামী লীগকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। হিটস্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। খামারিরা ফ্যান ও পানির ঝর্ণার ব্যবস্থা করেও মুরগির মৃত্যু ঠেকাতে পারছেন না। ভুট্টা, ধান, আখ ও সবজি ক্ষেত পুড়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে হাজারো কৃষক। ভোলা, যশোর ও কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাসুর শাকিলের রিপোর্ট। দেশজুড়ে দাবদাহের তীব্রতা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে। ভোলা ও যশোরে পোলট্রি খামারগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির হিট স্ট্রোক দেখা দিয়েছে। গরমের সাথে লোডশেডিংও বেড়েছে। এই তাপদাহে আমাদের অনেক মুরগি হিট স্ট্রোক করে মারা যাইতে আছে। কারণ যদি ঠিকমতো থাকতো তো মোটামুটি একটা ব্যবস্থা নেওয়া যেত। ডেলি মুরগি মারা যাচ্ছে আমাকে, মানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, এত গরম। আমার ফার্মে পাকিস্তানি মুরগি ছিল প্রায় 1000 পিস। 1000 পিস থেকে মারা গেছিল এই তাপদাহের কারণে 5 পিস মারা গেছে। খামারিরা গরম থেকে মুরগি বাজাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও ফল পাচ্ছেন না। তাপমাত্রা এত বেশি, অন্য কিছুতেই কাজ হয় না। ফ্যান আছে, পানির শাওয়ার আছে, তারপরে এখানে খোলামেলা জায়গা, তারপরেও বাচ্চা প্রতিদিন মারা যাইতেছে। বেশি পরিমাণে যাতে ওই ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি, ভালো করে ঠান্ডা পানি থাকবে, কিছু ভিটামিন, মিনারেল, স্যালাইন দিতে হবে। টিনের চালের উপরে পানি ফোয়ারা দিয়ে টিনটা ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে তাতেও হয় না, তখন ভিতরে ফ্যান, আমরা বড় বড় ফ্যান লাগাই দিই। খামারকে ঠান্ডা রাখার সহজ উপায় হলো খামারের উপরে চটের বস্তা দিয়ে স্প্রে করা, কতক্ষণ পরে স্প্রে করা, আর এক স্যালাইন পানি অথবা লেবুর রস, সিবিট খাবারের পানির সাথে সরবরাহ করা। তীব্র দাবদাহে পানিশূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। পাম্প মেশিন নষ্ট থাকায় জিকের প্রধান ক্যানেলও পানিশূন্য। জিকের সেচ সহ অন্য কোনো পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এই যে ক্ষেত মাঠগুলো দেখছেন না, সব শুকায় একদম, ভুট্টা সব মরে যাচ্ছে। কুমড়োর ক্ষেত লাগাইছি, কুমড়ো টুমড়ো সব শেষ হয়ে গেল, ধান ছিটা হয়ে যাচ্ছে। জিকের পানির আশায় লাগাইছিলাম, কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই। এখানে কারেন্ট নাই কোনো, আমরা কিভাবে, বোরিং ছিল স্যালো দিয়ে উঠাম, কিন্তু পানি নাই, বোরিংয়ে পানি উঠছে না। কাজ কাম করা যাচ্ছে না, গরমে একদম যে সব রাস্তায় আসি সব বসে পানি সারা দেওয়ার সময় আসি যাচ্ছে, এখন পানি পাচ্ছে না। কৃষিবিদরা বলছেন গরমের এমন পরিস্থিতি চলতে থাকলে বড় আবাদে বিপর্যয় হতে পারে। সেচের পরিমাণটা আরো বাড়াতে হবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে দাবদাহে সৃষ্ট হওয়ার সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। মাসুর শাকিল, চ্যানেল আই। অর্থ আর প্রভাবের বিনিময়ে বিভিন্ন সময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নিয়েছেন, এমন প্রায় 5000 সনদ বাতিল হচ্ছে। জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে প্রযুক্তিগত সহায়তার জন্য বুয়েটের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চুক্তি হয়েছে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। জালিয়াতি করে বোর্ডের আসল সনদ সংগ্রহের খবর এখন কারো অজানা নয়। 31শে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে আটক করার পর তাকে বরখাস্ত করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসতে থাকে নানা খবর। শুধু বোর্ডের কর্মকর্তা কর্মচারী নন, সাংবাদিক, দালাল সহ অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া যায়। অব্যাহতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে, আটক করা হয় তার স্ত্রীকেও। ডিবি কার্যালয়ে জাল সনদ সম্পর্কে তথ্যও দেন আলী আকবর। আমি জানি না তাই ভুল করছি কিনা আমি জানি না। অনুসন্ধানে জানা যায় কারিগরি বোর্ড থেকে 5000 সনদ জাল করা হয়েছে। যে সনদের স্বাক্ষর, কাগজ, তথ্য সবই মূল সনদের। প্রাথমিক পর্যায়ে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সার্ভারের মধ্যে এখন 5000 বা 7000 বিষাক্ত সাপ এটা কিলবিল করতেছে। এই সার্ভারকে ক্লিন করতে হবে, বিশুদ্ধ পরিশুদ্ধ করতে হবে। বুয়েটের
আইসিডি জীবন দেখেছে তারা পুরো ডিপার্টমেন্ট চলে আসছে। আমরা একটা ফরেনসিক অডিট করব, আর এটা করলে এটা বের করা যাবে, আমরা ম্যাপিং করব। কারিগরি শিক্ষা বোর্ডে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর শিক্ষার্থী আর প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া কারো উপস্থিতি নেই। পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, জাল সনদের বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি। আমার বিরুদ্ধে অভিযোগ এইটা যে এইখানে যেহেতু আমি পরীক্ষা নিয়ন্ত্রক, কিছু হলে আমি তো কনসার্ন, তা আমি কাগজ দেখাই দিয়েছি, স্যার আমি আমার দায়িত্ব পালন করছি কিনা দেখেন, এভাবে আমি নিয়ে দেখাইছি। গত 17 বছরে যতজন ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তাদের সনদ যাচাইয়ের পর এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে যাচাই করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সনদ বাণিজ্য দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত এমন একাধিক ব্যক্তিকে চিহ্নিতও করা হয়েছিল। তবে কোনো রহস্যময় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে যাতে সংঘাত না হয় সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিষয়ে দলীয় যে নির্দেশ রয়েছে তা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সীমান্তে বাংলাদেশি হত্যা ও দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার রাজধানীতে পৃথক কর্মসূচিতে নেতারা এই ঘোষণা দেন। তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে সকালে রাজধানীর শান্তিনগরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন মহানগরের আহ্বায়ক আব্দুস সালাম। সীমান্ত হত্যা বন্ধ ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে গণতন্ত্র ফোরাম। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারীদের সহযোগিতা ও সমর্থন দিচ্ছে ভারত। প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দাবি, যদি বন্ধু হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্ধু হয়ে থাকো, সীমান্তে হড় গুলি কেন? ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুসারে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 7.7%। স্থানীয় সময়ে শুক্রবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 6টা পর্যন্ত। দ্বিতীয় দফায় রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেন ভোটাররা। আসামে ট্রেন বন্ধ করে দেওয়ায় বিপুল সংখ্যক ভোটারের ভোট না দিতে পারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন 7 ধাপে 41 দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হয়েছে। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত 88টি আসনে ভোট গ্রহণ হয়। গরম উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ভারতের নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে বিকাল 3টা পর্যন্ত পশ্চিমবঙ্গের 3টি আসনে 60.60%, কেরালার 20টি আসনে 51.64%, কর্ণাটকের 14টি আসনে 50.93%, রাজস্থানের 13টি আসনে 50.27% ভোট পড়েছে। এছাড়া মহারাষ্ট্রে 43.01%, উত্তরপ্রদেশে 44.13%, মধ্যপ্রদেশে 46.50%, বিহারে 44.24%, আসামে
আসামে 60.32%, ছত্তিশগড়ে 63.32%, মণিপুরে 68.48%, ত্রিপুরায় 68.92% এবং জম্মু কাশ্মীরে 57.56% ভোট পড়েছে। ভারতের সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা। এর মধ্যে রাহুল গান্ধীও অন্যতম। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়েনাড থেকে প্রার্থী হয়েছেন। সেখানে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে সুন্দরম। এছাড়াও রয়েছেন হেমা মালিনী, অরুণ গোভিল সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। ভোট গ্রহণ নিয়ে বড় ধরনের কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও আসামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে। এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয় 19 এপ্রিল। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। টেকসই উন্নয়ন নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বক্তারা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য খাতের উন্নতি ও জৈব সম্পদের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করার গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার তাগিদ দেন বক্তারা। আলিমাল রাজির রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রায় অপরিকল্পিত আর নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাকৃতিক সম্পদ। হুমকিতে পড়েছে পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশ বিদেশের প্রাণীবিজ্ঞানীরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তি আর প্রকল্পের আবশ্যকতায় একমত বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে নানান সংকট ও সমাধানের রূপরেখা। বায়োটেকনোলজির মাধ্যমে আমরা ভালো জেনেটিক্স করতে পারি, ভালো ব্রিড করতে পারি, তাহলে কি হবে, যত দ্রুত এটা করতে পারবো তত দ্রুত ভালো ভালো টেকনোলজি গ্রামে গঞ্জে যাবে, এই গ্রামের মানুষ ব্যবহার করবে এবং তাদের ইল্ড বাড়বে এবং তাদের প্রফিট বাড়বে। পোভার্টি এই শব্দটি এই বাংলাদেশে মুছে ফেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই পোভার্টির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না, পোভার্টি মুক্ত বাংলাদেশ হবে। পৃথিবীর যে এখন আশু কর্তব্য, ওই যে বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটাকে আরও মজবুত করা, পোভার্টি দারিদ্র্য, তার থেকে যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং তার সাথে যে আমাদের হেলথ, এই তিনটে বিষয়কে সংযুক্ত করে আমাদের চিন্তা ভাবনা আগামী দিনে গবেষণা প্রকল্পগুলোকে সঠিক করা। Climate is changing every day. We can now see in our own health every day. Temperature is 41.9 degrees Celsius and growing every day. So it will grow up to May month also. So you can think about it. আমরা বিজ্ঞানীরা যদি জনসাধারণের সঙ্গে মিশে তাদেরকে এর তাৎপর্যগুলো বুঝিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সরকার আজকে আমাদের সহায়ক হতে পারে, আমরা তাদের সহায়ক হতে পারি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাস্তুতন্ত্র রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে সবার একযোগে কাজ করা প্রয়োজন। এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব টেকসই উন্নয়ন। অতীতের যে কোনো সময় চাইতে বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগোপযোগী গবেষণার মাধ্যমেই আমরা আগামী দিনের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে নানা ধরনের দিক নির্দেশনা পাব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেচার বেসড সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এই বিষয়ে অধিকতর গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্মকে আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আসুন আমরা সেই কাজটি করি সবাই একসাথে, হাতে হাত মিলিয়ে, কারণ দেশটা আমাদের, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের এখানে একটা এ ফ্যাক্টর যুক্ত হচ্ছে এবং সেই এ ফ্যাক্টরটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর, এবং এই অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর মানুষের করা সমস্ত কাজগুলি আমাদের প্রকৃতির উপর এক ধরনের প্রভাব ফেলছে। অ্যানিমাল হেলথ এবং ফিশারিজ এবং হিউম্যান হেলথ
এটাকে ওয়ান হেলথ অ্যাপ্রোচে এখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক কন্টেইনমেন্টের বিষয়গুলোকে আমরা কাজ করছি। আশা করি সকলে মিলে যদি আমরা এই জায়গায় গবেষণায় কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এ সকল সমস্যা থেকে উত্তরণের প্রধান হাতিয়ার দরিদ্র বিমোচন, নিরাপত্তা খাদ্য সরবরাহ এবং সুচিকিৎসা নিশ্চিতকরণ। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে ন্যাচারাল বেসড সলিউশন খুঁজতে হবে। সেই সাথে আমি মুকিত বাবু ভাইয়ের কথায় বলতে চাই, ক্ষমতা এবং মমতা দিয়ে আমরা আসুন দেশটাকে গড়ে তুলি। সম্মেলনে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ এবং বিশেষ অবদান রাখা সমিতির সদস্যদের সম্মাননা জানানো হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ অটিস্টিক চিলড্রেন SRS এর 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। SRS এর ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল ফারজানা আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইশার খান। এছাড়া এসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এহসানুল কবির, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার সহ SRS এর কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে 155 জন নিহত হয়েছেন, আহত 200-র বেশি মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যেই প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এল নিনোর প্রভাবে এই প্রবল বৃষ্টিপাত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। তিনি সতর্ক করেছেন মে মাস পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ভারী বর্ষণ প্রতিবেশী দেশ কেনিয়া এবং বুরুন্ডিতেও হচ্ছে। এর ফলে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে এই সপ্তাহে 10 জনের বেশি মানুষ মারা গেছেন, আর গত মার্চ মাস থেকে দেশটিতে কমপক্ষে 45 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। বুরুন্ডিতে ভারী বর্ষণে প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবার কৃষি সংবাদ। খুলনায় দেশের অন্যতম শ্রেষ্ঠ 2 জাতের ধান চাষে ভালো ফলন হয়েছে। মাঠ পর্যায়ে প্রথমবারের মতো বৃধান 104 এবং বিনা ধান 25-এর এমন ফলনে কৃষকের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আশা করছে নন হাইব্রিড এই জাত দুটির রোগবালাই মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির চিকন লম্বা ও সুগন্ধি চাল বাসমতির বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাবে। এবার প্রকৃতি সংবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরের স্থায়ী বাঁধগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। উৎসব কিংবা অবসরে নদী আর প্রকৃতির সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। জাজিরার রূপসী বাংলা অ্যাভিনিউর কাজ শেষ হলে এই অঞ্চলে নদীভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে আশা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পরপর 2 দিন স্বর্ণের দাম কমানোর পর আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে 630 টাকা। এখন 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম কমে হয়েছে 1,13,561 টাকা। এর আগে যার দাম ছিল 1,14,191 টাকা। গত 6, 8 ও 18 এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস। পরে 23 এপ্রিল 3,138 টাকা, 24 এপ্রিল 2,099 টাকা ও 25 এপ্রিল ভালো মানের স্বর্ণের ভরিতে 630 টাকা কমানোর ঘোষণা দিল বাজুস। অর্থাৎ 3 দিনে ভরিতে স্বর্ণের দাম কমল 5,867 টাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। প্রত্যেক প্রবাসীকে দেশের দূত হয়ে বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সোনালী ব্যাংকের অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানোর সুযোগের কথা জানাতে বিশেষ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ওই আলোচনায় প্রবাসীদের জাতীয় বীর বলে উল্লেখ করেন সোনালী ব্যাংকের সিইও মোহাম্মদ আফজাল করিম। রিজভি নেওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৬টি স্টেট থেকে অ্যাপ ব্যবহার করে মুহূর্তেই বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে সোনালী ব্যাংক। সোনালী এক্সচেঞ্জ সেকি অ্যাপ ডাউনলোড করে এখন দিনে রাতে যে কোনো সময় প্রিয়জনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। বিষয়টি সম্পর্কে প্রবাসীদের জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রাহক সমাবেশ করেছে সোনালী ব্যাংক। আমি কি ডিরেক্টলি আপনাদের অ্যাপের থ্রুতে ওই দোকানকে পয়সা দিতে পারবো? না, এই অ্যাপটা তো হচ্ছে আপনার বিদেশ থেকে ডলার প্রেরণের জন্য আপনাদের পাঠানো একই রকম 2000-1000 তো সম্ভব না। তো আপনাদের লং টার্ম গোলটা কি যে আপনাদের কাছ থেকে কি পাঠানো যাবে ভবিষ্যতে? সরকারের 2.5% প্রণোদনা সহ রেমিটেন্স হিসাবে পাঠানো পুরো টাকাই তাৎক্ষণিকভাবে দিচ্ছে সোনালী ব্যাংক। আমাদের অ্যাপসের মাধ্যমে এট এ টাইম $2000 পাঠাতে পারবেন এট এ টাইম, আর মাসে $8000, তাই না? মাসে $8000 অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন। তো এটি হচ্ছে রেগুলেটরের আপনার নির্দেশনা, তো সেটি আমরা ফলো করছি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশে বেশি প্রবাস আয় পাঠালে সরকারের বাইরে গিয়ে প্রবাসীদের সিআইপি কার্ড দেওয়ার কথা বলেন রাষ্ট্রদূত। 90-এর দশকের থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, দূতাবাসে কাজ করি। তো তখন কিন্তু খুঁজে পেতাম না যে কি বলবো বাংলাদেশকে, অনেক মানে এর কথা ছিল, নেগেটিভ জিনিসগুলো বেশি আসতো। কিন্তু এখন আমাদের এত পজিটিভ জিনিস আছে যে আমার মনে হয় যে আমরা যদি সেটাকে বলি তাহলে মানে অনেক সামনের দিকে আমরা এগিয়ে যাব। সোনালী এক্সচেঞ্জ অ্যাপে লেনদেন শতভাগ নিরাপদ, কারণ এটা যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত। রিজভি নওয়াজ, চ্যানেল আই, যুক্তরাষ্ট্র। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন কলেজটির অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বলেছেন, সরকার চাইলেও কলেজের কয়েকজন শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য অনিয়ম চালিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটির সরকারিকরণে বাধা দিচ্ছেন। মোস্তফা মল্লিকার রিপোর্ট। অভিভাবকদের অর্থের চাপ কমাতে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি উপজেলায় একটি করে মেয়েদের কলেজকে সরকারিকরণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে 1966 সালে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারি করার প্রস্তাব 2019 সালের 17 অক্টোবর অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও এখনও কলেজটি সরকারি না হওয়ায় অভিভাবকদের প্রতি মাসে কয়েক গুণ অতিরিক্ত অর্থ গুনতে হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটি দ্রুত সরকারি করার দাবিতে রাজধানীতে মানববন্ধন। কলেজ কর্তৃপক্ষ, এখানকার যে গভর্নিং বডি, আমরা যারা অভিভাবক, আমরা মনে করি সম্ভবত এখানে তাদের কোনো কোটারি স্বার্থের বিষয় আছে আর কি। এটা যাহাতে সরকারিকরণ দ্রুত গতিতে হয় সেই দাবি আমাদের। যদি সরকারিকরণ হয় তাহলে তো কিছু বেতন দেয়া এখানে অনেক ছাত্রী লেখাপড়া করতে পারবে। শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করা মহা অন্যায়। 25 টাকা বেতনে পড়তে চাইছিলাম, এখন সেখানে আমরা 1300 টাকা বেতনে পড়তে হচ্ছে। একজন সরকারি শিক্ষার্থী যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, আমরাও সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে চাই। আমরা চাচ্ছি যেন আমাদের আবেদনটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। সরকারি করতে একাধিক নির্দেশ বাস্তবায়ন হলেও কলেজ কর্তৃপক্ষ কলেজের সম্পদ সরকারের কাছে বুঝিয়ে দিতে ডিড অফ গিফট এখনো সম্পাদন করেনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নির্ভর জনপ্রিয় অনলাইন গ্রুপ মনের জানালার ৪র্থ বর্ষপূর্তিতে আলোচনা ও বৈশাখী বরণের আয়োজন করা হয়। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 4 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সন্ধ্যায় রাজধানী মিরপুরের একটি রেস্টুরেন্টে কবিতা, সঙ্গীত ও লেখালেখিতে বিশেষ অবদানের জন্য কবি সাহিত্যিকদের বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়। সে সময় গ্রুপের ফাউন্ডার শারমিন জাহান, শামীমা আক্তার ও মোহাম্মদ আমিনুল ইসলাম সহ বিশিষ্টজনেরা ছিলেন। এবার খেলার খবর।